প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যাডভান্সিং রিফর্ম রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রবাসী ও মার্কিন বিনিয়োগকারীদের এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আক্তার হোসেন ও ডক্টর তাসনিম জারা। বৈঠকে মার্কিন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। This is not easy. You invite the political parties who will be contesting the election by a government who has nothing to do with the political parties, and invite them to come and join. And they responded very well, very warmly. And the nation will remember that. It's a very significant thing our leaders are doing. I hope this tradition will continue in future also. Government in power and government in waiting can sit together and listen, talk, express their opinions. After all, government is for the people. So that people have to get the leadership from the political party. এদিকে নিউ ইয়র্কে দিনের শুরুতেই প্রধান উপদেষ্টা প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন ফর এ সাস্টেইনেবল, ইনক্লুসিভ অ্যান্ড রেজিলিয়েন্ট গ্লোবাল ইকোনমি এসডিজি বাস্তবায়নে অর্থায়ন প্রতিশ্রুতি রূপায়ণ শীর্ষক উদ্বোধনী সেশনে যোগ দেন। এ সময় বিশ্ব অর্থনীতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা ও নীতিগত কৌশলের অবলম্বন করে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখতে সক্ষম হয় তার রূপরেখা প্রণয়নের পরামর্শ দেন তিনি। সম্মেলনে ব্যবসায়িক খাত ও উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন অংশগ্রহণকারীরা। Majority of the population are young people. Half the population of Bangladesh is under the age of 26. A total population of 180 million. So this is a unique case, but not something that is different from other countries. Aspirations and capability of the young people. So I will focus on that. And particularly in this uprising, not only the young boys are fighting in the street, it's the young girls themselves came out of their classrooms, came out of their dorms, came out of their houses in an enormous number. So it's not only the boys who are raising their voices, the young girls also. So I think that has to be focused, whatever we are taking, the rest generation will be a very young generation wherever we are. So this is one particular focus I want to make. নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তার আগে নিউ ইয়র্কের একটি হোটেল কসবোর প্রেসিডেন্ট এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন মোহাম্মদ ইউনূস। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ে কর্মসেশন ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বাংলাদেশের ব্লু প্রিন্ট আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। পরে ক্লাব দে মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের ৪ নেতাকে সফর সঙ্গী করে জাতিসংঘের এবারের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতাদের এই সফরে দলগুলোর মধ্যে সম্পর্কের শীতলতা কিছুটা কমবে। অন্যদিকে চলমান অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ বিশ্ব নেতাদের দৃষ্টি কাড়তে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে।
জাতিসংঘের চলমান ৮০তম সাধারণ অধিবেশনে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে গেল রোববার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছায় ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের ৭ উপদেষ্টা সহ ৩টি রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে চলছে নানান বিশ্লেষণ। IMF এর প্রধানের তার সাথে সাক্ষাৎ করেছেন। এছাড়া রোহিঙ্গা নিয়ে তিনি কূটনৈতিক তৎপরতা সেখানে চালাচ্ছেন। শেখ হাসিনা নিজে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় তখন যে দ্বারটা উন্মুক্ত করে দিয়ে আমাদের জন্য যে বিস্ফোরাটা তৈরি করেছে, এই বিস্ফোরাটা এত গভীরে চলে গেছে, এটা চাইলেই কেউ যে কোনো দিন এভাবে ব্লেড দিয়ে কেটে রিমুভ করে ফেলতে পারবে না। জাতিসংঘের অধিবেশনে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সাইডলাইনের বৈঠকগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে রাজনৈতিক প্রজ্ঞা আরও বাড়ানো এবং বিদেশে বাংলাদেশের আরও বন্ধু বাড়াতে সহায়তা করতে পারে বলে মনে করেন তারা। যে রাজনৈতিক দলগুলি আজকে সম্মেলনে গেলেন, এরা যদি ওইখানে ঐক্যমত্য পোষণ করেন একটা সুষ্ঠু নির্বাচনের, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না এবং একটা ভালো নির্বাচন হবে এবং আমরা সেইখানে একটা ভালো ফলাফলও দিতে পারবো, যেটা নাকি জনগণের প্রতিনিধিত্ব করবেন যারা, তারাই যদি সংসদে যেতে পারে। পুরো জাতি ইউনূস সাহেবের পেছনে আছে, সেখানে সরকারি দল বা বিরোধী দল বা যেই দলই থাকুক না কেন, তাদের একটা রিপ্রেজেন্টেশন এই সম্মেলনে আছে, এটা ভালো ফল বয়ে আনবে। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের সফরের মাধ্যমে একটি নতুন ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সংমিশ্রণ তৈরি হতে পারে। যেহেতু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান একদিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়, অন্যদিকে এটি দেশের রাজনৈতিক দৃশ্যপটকে নতুন মাত্রা যোগ করে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত পার্বতীপুর। একটি গাড়ির অভাবে দীর্ঘদিন যাবৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি প্রায় অচল অবস্থার কারণে ঝুঁকিতে রয়েছে উপজেলার কয়েক লক্ষ মানুষ। দ্রুত সময়ের মধ্যে অকেজো গাড়ি চালুর দাবি স্থানীয়দের। প্রতিনিধি আব্দুল আল মামুনের প্রতিবেদন। দেশের একমাত্র উৎপাদনশীল বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি, কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প সহ প্রায় 10টি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে দিনাজপুরের পার্বতীপুরে। গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে এখানে বেশ কয়েকটি অত্যাধুনিক ফায়ার স্টেশন বা স্যাটেলাইট স্টেশন থাকার কথা। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নামমাত্র একটি স্টেশন থাকলেও গত 1 মাস যাবৎ তা প্রায় অচলাবস্থায় পড়ে আছে। অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক সেবা প্রদান, সচেতনতামূলক মহড়া প্রদর্শন ও গণসংযোগ ছাড়াও জরুরি মুহূর্তে কাজ করে থাকে ফায়ার সার্ভিস। পার্বতীপুরে কাজ করে আসছিল 6000 লিটার পানি বহনকারী একটি বড় এবং একটি ছোট গাড়ি। তবে 30 বছরের বেশি সময় ধরে চলে আসা ছোট এই গাড়ির চাকার হুইল সিলিন্ডার বাকেট নষ্ট হওয়ায় প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে এই স্টেশনের কার্যক্রম। এই উপজেলার জন্য একটা অত্যাধুনিক যাতে ফায়ার স্টেশন নির্মিত হয় সে ব্যাপারে আমি অনুরোধ করছি। ফলে প্রয়োজনের সময় বাহির থেকে গাড়ি আসতে লাগছে অতিরিক্ত সময়। এতে ক্ষতির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। আর তাই দ্রুত স্যাটেলাইট স্টেশন স্থাপনের পাশাপাশি অকেজো গাড়ি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুর ইউনিয়নে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় 10টি ঘর পুড়ে যায়। এরপরে শ্রীবন্দর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসে যে গাড়িটি অকেজো অবস্থায় পড়িয়ে রয়েছে তা অতি সত্বর সংস্কার করা প্রয়োজন। এদিকে ফায়ার সার্ভিসের নষ্ট গাড়ি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যন্ত্রাংশ পেলে পুনরায় গাড়িটি চালুর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের ডিডি মহোদয় পার্সের অভাবে গাড়িটা মেরামত করতে পারছে না, পার্স ঢাকা থেকে ঢাকা অর্ডার দিচ্ছে। অপরদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে দ্রুত সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। আমরা যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেন এটা দ্রুত সার্ভিসিং করা হয় বা নতুন যদি সংযোজন করা হয় এখানে পার্বতীপুর উপজেলার জন্য যেটা বিশেষ করে প্রয়োজন এই ব্যবস্থা আমরা অতি দ্রুত করব। আব্দুল আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। শরীয়তপুর জেলার সদর উপজেলা বিনোদপুর, চন্দ্রপুর, মাহমুদপুর ও চিকন্দি ইউনিয়নে পদ্মা শাখা নদী ও কৃষি জমির বিভিন্ন স্থান থেকে অবৈধ ড্রেজার দিয়ে বছরের পর বছর বালু উত্তোলন করছেন প্রভাবশালী সিন্ডিকেট ব্যবসায়ীরা। উপজেলা প্রশাসনের একাধিকবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেও নিয়ন্ত্রণ আনতে পারছেন না। এতে ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ও ছবিতে জুবাইর রহমানের রিপোর্ট।
দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অন্তত ২০ থেকে ২৫টিরও বেশি ছোট বড় সেলো মেশিন দিয়ে শরীয়তপুরের সদর উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবিরতভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। এতে নদীর পাড় ও কৃষি জমি ধসে পড়েছে। এছাড়া শব্দ দূষণ, কৃষি জমি নষ্ট, পুকুর ভরাট ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জনদুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমাকে শব্দ হয়, আমাকে মাথার সমস্যা হয়, আমাকে বুকের সমস্যা বাজে। পোলাহানে পড়ালেখা সেটা তো আছেই, সে ছাড়াও এমনি মনে করেন কথা আমাকে দিনে রাইতে 24 ঘন্টা ঘুমের চোখে মনে করেন মানুষ অর্থাৎ শুয়ে যায়। টাকা দিব করে 100 করাইছি করছি, চাই না পয়সা আমাকে দেয় নাই। আর কই চাইলে এরমই করে। আমরা মাটিকে দেখে আপনার সমস্যা রাখি, আমরা কি করব বাবা কোন? আমরা এত দেশ দেন, আমাকে ঘাট নাই, পথ নেই এবং বাড়ি নেই। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন দপ্তরের লোকজনকে ম্যানেজ করে নদী ও ফসলি জমি ও সরকারি নালা থেকে প্রভাব খাটিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বর্তমানে গাইয়াতলা ও চন্দ্রপুর নদীর তল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আগেও ড্রেজার নষ্ট করে দেওয়ার পাশাপাশি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবার অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয় জনপ্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মোবাইল কোর্টে ইনস্ট্যান্ট অভিযুক্তকে পেয়ে তাকে শাস্তির আওতায় আনতে হয়। যখন আমরা পাই না এমন কাউকে, তখন আমরা তাদেরকে নিয়মিত মামলা দিই। যখন আমরা পাই তখন তাদের জরিমানা এবং তাদের যেই যন্ত্রাংশ, যেই ভেকু দিয়ে তারা মাটি কাটছে, সেগুলো আমরা জব্দ করে থাকি। অবস্থা এই রকম পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা আমাদের কাজ করছি, আমরা মেশিন জব্দ করে নিয়ে আসছি, পরে আবার মেশিন কিনে তারা কাজ চলমান রাখে। তো এই যে অভিযোগ আবার জানলাম, আবার আমরা সাথে সাথেই ব্যবস্থা নিব। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের দেশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৃষকদের মধ্যে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। অল্প জায়গায় ও কম খরচে এই চাষে লাভবান হচ্ছেন তারা। কৃষি অফিসের উদ্যোগে বাড়ছে আগ্রহ, পরিবর্তন আসছে অর্থনীতিতেও। প্রতিনিধি আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। বাসাবাড়ির আঙিনা, ছাদ কিংবা পরিত্যক্ত খোলা জায়গা, এইসব জায়গায় এখন কাজে লাগাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অনেক কৃষক। কারণ এখানে হচ্ছে বস্তায় আদা চাষ। জায়গা সাশ্রয়, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। ফলনও আশাব্যঞ্জক। একটি বস্তা থেকে মিলছে ভালো পরিমাণ আদা। বাজারে আদার ভালো দাম থাকায় এটি কৃষকের জন্য হয়ে উঠেছে একটি লাভজনক ফসল। আদা চাষ আসলে এটা উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তায় আমরা করা, পরামর্শ অনুযায়ী চাষ করার পরে এখনো পর্যন্ত গাছের গ্রোথ এবং খুবই ভালো, আলহামদুলিল্লাহ। শুধু কৃষকরাই নয়, অনেক সাধারণ মানুষও এখন বাড়ির ছাদে কিংবা ড্রাম বা বস্তায় আদা চাষে আগ্রহ দেখাচ্ছেন। ফলে এটি শুধু একটি ফসল নয়, হয়ে উঠেছে একটি জনপ্রিয় কৃষি উদ্ভাবন। এটি হচ্ছে মশলা ফসল উৎপাদন প্রদর্শনী। এখানে আমরা আদার প্রদর্শনী প্রায় 300টি বস্তা আমরা এখানে কৃষককে দিয়েছি। একটি বস্তা থেকে 3 থেকে 4 কেজি ফলন হয়। সেই হিসাবে আমরা প্রায় এই যেই ওনাকে 300 বস্তা দিয়েছি, এখানে আমরা আনুমানিক 900 অথবা 900 কেজি বা 1000 কেজি বা 1 টনের মতো আমরা আনুমানিক ফলন ধরেছি। বস্তায় আদা চাষের মাধ্যমে অনাবাদি জমি ব্যবহার হচ্ছে, পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে তারা কম খরচে ভালো লাভ করতে পারছেন। দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও অনাবাদি রয়েছে, সেই জায়গাগুলোকে আবাদের আওতায় আনার জন্য আমাদের এবারে টার্গেট ছিল প্রায় 5000 বস্তায় আমরা আদা চাষ করব। আমাদের বিচ্ছিন্নভাবে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের কৃষকরা কিন্তু আমাদের যে উদ্বুদ্ধকরণ, সেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রত্যেকটি কৃষক এগিয়ে যাচ্ছে এবং আমাদের আদা চাষে আমাদের যে আবাদি এরিয়া, সেই আবাদি এরিয়া কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অল্প জায়গায় আর সীমিত খরচে বাড়তি আয়ের সুযোগ এনে দিয়েছে বস্তায় আদা চাষ। কৃষি অফিসের পরিকল্পনা, কৃষকদের আগ্রহ থাকলে ভবিষ্যতে এটি আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর।
দিনাজপুরে ফুলবাড়ীতে 52তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা কেন্দ্র করে সংঘর্ষে 5 জন আহত হয়েছে। সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলা শেষে সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দেরকে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলোয়াড়রা হামলা চালায়, এতে 5 জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বুধবার শহরের শীতলাখোলা এলাকা থেকে এই অভিযান শুরু হয়। পরে শহরের পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড়বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাউসার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদার সহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছিল না, সিস্টেমের কারাপশন ও মৌলিক সংস্কারের জন্য ছিল এই জুলাই গণ অভ্যুত্থান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত বিভিন্ন বেসরকারি সংস্থা নানা ধরনের জরিপ করেছে, তবে বাস্তবে চিত্র ভিন্ন রকম দেখা যায়। খুনি হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশের জনগণ ভারতের নাম শুনলে ভারত বিরোধী মনোভাব পোষণ করে। আওয়ামী লীগ বা তাদের নামধারী কেউই দেশে কোনো নির্বাচন করতে পারবে না। বুধবার রাতে এনসিপি সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলার 158টি মণ্ডপের পূজারী সহ অন্যান্য সনাতনীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। বুধবার মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় অনুষ্ঠান হয়। সভা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাদের সিকদার, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ, সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর। গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ হয়েছে। বুধবার কালিয়াকৈর পৌর বিএনপির 1, 2 ও 3 নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বরিশাল নগরীর 15 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, দুলাল গাজী, 15 নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হায়দার মামুন, সদস্য সচিব ইমন সহ আরও অনেকে। মানিকগঞ্জে দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধামসর ইউনিয়ন বিএনপির আয়োজিত দৌলতপুর উপজেলা ধামসর নতুন বাজারের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. জিন্না কবির। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লোকমান হোসেন ও জেলা কৃষক দলের সহ সভাপতি মাসুদুর রহমান সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চরফ্যাশনের সহকারী জজ আদালতে কর্মরত সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাঁধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতি। এ সময় বক্তব্য রাখেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট হিরণ, জিপি অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর,
আইনজীবীরা সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহউদ্দিন, এছাড়াও অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী, অ্যাডভোকেট লিটন হাওলাদার, অ্যাডভোকেট মাইনুল ইসলাম নাবিল শর্মান সহ আরও অনেক উপস্থিত ছিলেন। লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা সভা হয়েছে। বুধবার লালন একাডেমির আয়োজনে লালন মাজার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। আলোচনা সভা শেষে লালন কন্যা খ্যাত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনের স্মরণে লালনের গান পরিবেশন করেন লালন একাডেমির শিল্পীরা। ঢাকার ধামরায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী সেবা সমাজসেবা কার্যক্রমের বিনিয়োগকারীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। 113 জনের মাঝে প্রায় 56 লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধামরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর সাইদুর রহমান খান, উপপরিচালক জেলা কার্যালয় ঢাকা আবু সাইদ মোহাম্মদ কাউসার সহ উপস্থিত ছিলেন আরও অনেকেই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর প্রয়াত সভাপতি মরহুম রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার সন্ধ্যা রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন RPUJ-এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি মাহমুদুল হাসান, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ। টাঙ্গাইল প্রেস ক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মালেক আদনানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। সদস্য এবং টাঙ্গাইল ঠিক মতো 52তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025 সাতক্ষীরা সদর উপজেলার কজনের ফুটবলের ফাইনাল খেলা ডিবি ইউনাইটেড হাই স্কুল ট্রাফিকারে 2-0 গোলে নেওয়ালপুর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলার শিক্ষা অফিসার আবুল খায়ের।